আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা। ইউনূসের বিরুদ্ধে মামলা বাতিল ঠিক ছিল কিনা তার রায় 23 এপ্রিল। গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ। এবং আইপিএলে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি, থাকছে ফিল্ম সিটির তারাদের মেলা। এবার বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর ডক্টর ইউনূসের মানি লন্ডারিং মামলা বাতিল সঠিক ছিল কিনা সে বিষয়ে আগামী 23 এপ্রিল রায় দেবেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এ বিষয়ে রায়ের দিন ধার্য করেন। এদিন শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ডক্টর ইউনূসের আইনজীবী একটি ভালো উদ্দেশ্যে এখানে এসেছেন। আপিল বিভাগ যেন মামলাটি খারিজ না করে আপিলটি নিষ্পত্তি করে দেন। একই সঙ্গে আপিল বিভাগকে সংবিধানের 104 অনুচ্ছেদ প্রয়োগ করে মামলাটি নিষ্পত্তি করতে অনুরোধ করেন অ্যাটর্নি জেনারেল। এ সময় ডক্টর ইউনূসের আইনজীবী বলেন, হয়রানি করতেই এই মামলা করা হয়েছিল, কাজেই যখন তিনি ক্ষমতায় আসলেন দ্রুত তা বাতিল হলো। এটি সঠিক নয়। পরে আপিল বিভাগ রায়ের দিন ঠিক করে দেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। আলোচনাকালে সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এই সফরটি দুদেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও ইসরায়েল সামরিক আগ্রাসন শুরু করায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার এক বিবৃতিতে এ নিন্দা ও উদ্বেগ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক আগ্রাসন আবারও শুরু হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ সরকার। এই আগ্রাসনে নিরীহ বেসামরিক লোক, বিশেষ করে শিশু ও নারীদের ব্যাপক প্রাণহানি ঘটেছে। ইতোমধ্যেই সংকটাপন্ন অঞ্চলটির মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে। এই সহিংসতার নতুন চক্র আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন এবং প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি চুক্তিগুলোর প্রতি গুরুতর অবহেলার বহিঃপ্রকাশ করা হয়েছে। ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচারে বিমান হামলায় দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানায় বাংলাদেশ। ধর্ষণের ন্যায় বিচার নিশ্চিতে 10 দফা দাবি জানিয়েছে ধর্ষণ আইন সংস্কার জোট। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ধর্ষণ ও নির্যাতন আইনগত সুরক্ষায় করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরেন ধর্ষক আইন সংস্কার জোট। বিস্তারিত জানাচ্ছেন ইসরাফিল ফকির। ধর্ষণের ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করতে দ্রুত স্বল্পমেয়াদী 8টি এবং দীর্ঘমেয়াদী 2টি মোট 10 দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ধর্ষণ আইন সংস্কার জোট। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ধর্ষণ ও নির্যাতন আইনগত সুরক্ষায় করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরেন ধর্ষণ আইন সংস্কার জোট। এতে 17টি সংগঠনের সদস্যসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজ্ঞ এবং গবেষকরা উপস্থিত ছিলেন। নারী আন্দোলনকারীরা যারা আছে, যারা মানবাধিকার নিয়ে কাজ করছে, তাদের ইচ্ছা যে সুষ্ঠু বিচার হবে, যে শেষ পর্যন্ত যারা
অভিযুক্ত, তাদের এই অভিযোগটা আমরা প্রতিষ্ঠা করতে পারবো কোর্টে এবং তাদের জন্য উপযুক্ত শাস্তি দিতে পারবো। সম্প্রতি আবারও দেশ জুড়ে আশঙ্কাজনক হারে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা বেড়েছে। এসব প্রতিরোধ এবং ধর্ষণ অপরাধে ভুক্তভোগী ব্যক্তির সুরক্ষা নিশ্চিত করতে ধর্ষণ আইন সংস্কার প্রয়োজন। এজন্য ধর্ষণ আইন সংস্কার জোট সমসাময়িক এবং বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে 10 দফা দাবি তুলে ধরা হয়। আসিয়ার আগুনও কিন্তু আমাদের কাছ থেকে নিভে যাবে, কিন্তু তার পরিবারের কাছে নিভবে না। তো এই আমার কথা হলো যে আমি যেটা বলতে চাই যে আইন সংস্কার করার জন্য যে ইন্টারিম গভর্নমেন্ট কে আমি যতটা না ধন্যবাদ দিব, তার চাইতে আমি বেশি ধন্যবাদ দিব যদি তারা নিরপেক্ষভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য বেশি সচেষ্ট হয়। নেপাল এবং ভারতের যে সমস্ত রেপের উপরে যে সমস্ত জাজমেন্ট আছে, এরা আমাদের দেশে এই জাজমেন্টগুলোকে দেখে গবেষণা করে তারপরে আমাদের সঙ্গে সিরিজ অফ মিটিং করে তারপরে যাতে একটা আইনের ফাইনাল খসড়াটা করে, এটা আমাদের আইনমন্ত্রীর কাছে অনুরোধ এবং আমার সরকারের কাছে অনুরোধ। ধর্ষণ আইন সংস্কারের প্রচারণা শুরু 2008 সালে। এর মুখ্য উদ্দেশ্য ছিল ধর্ষণ অপরাধ প্রতিরোধে এবং ভুক্তভোগী ব্যক্তির ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান আইনি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর সীমাবদ্ধতা নিশ্চিত করা। একই সঙ্গে এসব সমস্যা দূর করতে সংস্কার সংক্রান্ত প্রস্তাবনা প্রণয়ন করা। মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদা সভাপতিত্ব ও সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন ব্লাস্টের আইন উপদেষ্টা SM রেজাউল করিম। ইসরাফিল ফকির, কুরাইশ নিউজ, ঢাকা। এবার জেলা সংবাদ। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে 5টি ট্রাকে আরও 105 টন আলু পাঠানো হয়েছে নেপালে। বুধবার দুপুরে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরে উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেনি। তিনি জানান, কয়েকদিনের ব্যবধানে আজ বুধবার দুপুরে 5টি ট্রাকে আরও 105 টন আলু নেপালে গেছে। প্রতি গাড়িতে 21 টন করে আলু ছিল। আলুগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত 1554 টন আলু নেপালে রপ্তানি করা হয়েছে। সবশেষ আলুর চালানটি রপ্তানি করেছে থিংস টু সাপ্লাই ও ফার্স্ট ডেলিভারি নামে দুটি রপ্তানিকারক প্রতিষ্ঠান। এর মধ্যে থিংস টু সাপ্লাই 42 টন ও ফার্স্ট ডেলিভারি 60 টন আলু রপ্তানি করেছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের সাম্প্রতিক মন্তব্য নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তিনি দাবি করেছেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে এবং ইসলামিক সন্ত্রাসীদের হুমকি রয়েছে। কিন্তু এ বক্তব্যকে বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। কি বলছে বাংলাদেশ? ডেস্ক রিপোর্টে সে প্রশ্নের উত্তর খুঁজেছেন মাসুদ আরিফা। The talks are just beginning between President Trump's new cabinet coming in and the government of Bangladesh, but this continues to remain a central focus area of concern, once again with the threat of Islamist terrorists and their overall effort. এভাবেই ভিত্তিহীনভাবে অকপটে কথাগুলো বলে গেলেন। হয়তো ভারতীয় গুজব ফ্যাক্টরির ছোঁয়া লেগেছে যুক্তরাষ্ট্রের এই গোয়েন্দা প্রধানের। The long-time unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others, has been a major area of concern for the United States government and, of course, President Trump. সোমবার ভারতের এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে মন্তব্য করতে গিয়ে তুলসী গ্যাবার্ড যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানিয়েছেন। বৈশ্বিক একটি সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি সফরে যান তিনি। সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড দাবি করেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার ও ইসলামিক জঙ্গি তৎপরতা বৃদ্ধিতে
যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং ট্রাম্প প্রশাসন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি সত্যিই এমন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, নাকি এটা একটি ভ্রান্ত প্রচারণার অংশ? এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার বলছে, বিশ্বের বুকে বাংলাদেশ বহু বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হয়ে আছে। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করে। সংখ্যালঘুরা কি সত্যিই আতঙ্কে, নাকি এটি রাজনৈতিক স্বার্থে তৈরি করা একটি বিভ্রান্তিমূলক গল্প? বাংলাদেশ সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তুলসী গ্যাবার্ডের বক্তব্য ভিত্তিহীন এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে এটি ভুল ধারণা তৈরি করছে। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়েছে, গ্যাবার্ডের বক্তব্য বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর। সরকার বলছে, বাংলাদেশ সন্ত্রাস দমনে ব্যাপক সফলতা অর্জন করেছে এবং বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে কাজ করছে। দেশের সাধারণ মানুষ কি বলছে? বাস্তব চিত্র কি? দেশের ভেতরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে, অথচ বাইরের কিছু মহল এটিকে ভিন্নভাবে উপস্থাপন করতে চাইছে। তাহলে প্রশ্ন রয়ে যায়, তুলসী গ্যাবার্ডের এই বক্তব্য কি শুধুই ভুল তথ্য, নাকি এটি একটি পরিকল্পিত আন্তর্জাতিক কৌশল? বাংলাদেশ কি সত্যি সংকটে, নাকি এটি বাস্তবতাকে ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা, কিংবা ভারত সফরে ভারতের প্রতি সখ্যতা প্রদর্শন? মাসুদা ইভা, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ। জানাবো খেলার খবর। ফুটবল জ্বরে কাঁপছে পুরো দেশ। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরী নিজ দেশের প্রতিনিধিত্ব করতে এসেছেন। চলতি মাসের 25 তারিখ ইন্ডিয়া বিপক্ষে প্রথম পরীক্ষা তার। হামজা যুক্ত হওয়ায় আকাশ সমান বুকে আশা বেঁধেছে সমর্থকরা। হামজায় প্রত্যাশা কিংবা হামজায় প্রেম, সব নিয়ে কি ভাবছে নগরবাসী? আলামিন রাব্বির ক্যামেরায় নগরবাসীর ভাবনা তুলে ধরছেন জাকির হোসেন। ইন্ডিয়া ওদের আমাদের থেকে র্যাঙ্কিং ভালো, কিন্তু আমরা আশা রাখি হামজাতে আসাতে আমাদের র্যাঙ্কিং ওদের থেকে আরও ভালো চলে যাবে এবং 25 তারিখে জয় আমাদের ইনশাল্লাহ। উনি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং ভালোভাবে খেলে আমাদের জয় নিয়ে আসবে। আমরা আশাবাদী 25 তারিখে ইন্ডিয়ার সাথে যে খেলা আছে ওটা আমাদের ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ। হামজা জ্বরে কাঁপছে পুরো বাংলাদেশ, পুরো জাতি। দর্শক, বাংলাদেশ ফুটবল একসময় ছিল তার স্বর্ণালী যুগ, কিন্তু ক্রিকেটের জনপ্রিয়তায় ভাটা পড়ে গেছে বাংলাদেশের ফুটবল। কিন্তু এই ফুটবলকে নতুন করে নবজোয়ারে ভাসাতে এসেছে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ার মতো, তারেক আজিজের মতো কিছু বিদেশি প্লেয়ার, যারা ওয়ার্ল্ড ক্লাস ফুটবল লিগে খেলে নিজেদের প্রমাণ করে বাংলাদেশ টিমের হয়ে খেলতে এসেছে। দর্শক, বাংলাদেশ ফুটবলে এখন যে জোয়ার বইছে, সবার প্রত্যাশার পারদ কিন্তু আকাশচুম্বী। কেমন করবে বাংলাদেশ 25 তারিখের ইন্ডিয়া ম্যাচে? চলুন জেনে নেই। এবং দর্শক, হামজা চৌধুরীর আগমনে কেমন উচ্ছ্বাসিত আমরা তাদের কাছ থেকে শুনে আসছি। আমি মনে করি হামজা এখন ইন্টারন্যাশনাল প্লেয়ার, যে কিনা লিগ খেলে এসেছে, এবং আশা করি ওনার থেকে আমাদের দল অনেক কিছু শিখবে এবং আমাদের দলের জন্য অনেক দিবে। এবং আমরা তো জয়ের বিপরীত কিছু দেখি না, আমরা ইনশাল্লাহ জয় চাই। আর ইন্ডিয়া ওদের আমাদের থেকে র্যাঙ্কিং ভালো, কিন্তু আমরা আশা রাখি হামজাতে আসাতে আমাদের র্যাঙ্কিং ওদের থেকে আরও ভালো চলে যাবে এবং 25 তারিখে জয় আমাদের ইনশাল্লাহ। ওনার কাছে আমরা অনেকে প্রত্যাশা যে উনি খুব ভালো খেলোয়াড়, তো ইংলিশ লিগে উনি খেলছে, তা আমাদের এখানে আসছে, আমাদের জাতীয় প্লেয়ারের ভিতরে উনি আসছে। তো আমরা আশাবাদী 25 তারিখে ইন্ডিয়ার সাথে যে খেলা আছে ওটা আমাদের ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ, আর উপরটা আল্লাহ জানে। কেমন খেলার প্রত্যাশা করেন? ভালো খেলা প্রত্যাশা করি বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশ ভালো খেলুক এটাই আমরা চাই। হ্যাঁ, আমরা একজন ফুটবল খেলতাম এক সময়, এখন খেলিনি, বয়স হয়ে গেছে এই আর কি। হ্যাঁ, এখন আমি চাই তারা ভালো খেলুক, বাংলাদেশ আরও উন্নত হোক। বাংলাদেশের কিছু সাবেক প্লেয়ার
ফুটবল প্লেয়ার, তারা বলছে যে বিদেশ থেকে প্লেয়ার নিয়ে আসলে বাংলাদেশের ফুটবল ধ্বংস হয়ে যাবে, এরকম একটা কথা। আপনার কি মনে হয় যে এরকম কিছু হবে কিনা? না, এরকম কোনো কিছু হবে না। এটা আমি যতটুকু মনে করি এরকম কোনো কিছু হবে না, কারণ হামজা যদিও ছিল বাংলাদেশেরই ছেলে, সে বাহিরের দেশে চান্স পাইছে খেলার জন্য, তাকে বাংলাদেশে আবার আনা হয়েছে খেলার জন্য। এতে কোনো সমস্যা হবে না, বা কোনো বাংলাদেশে কোনো টিমে কোনো ধ্বংস কিছু হবে না। বাংলাদেশে হামজা চৌধুরী আছে, তার খেলা আমরা দেখতে চাই। একজন বাংলাদেশ হিসেবে চাই সে আমাদের দেশকে জিতাক, আমাদের দেশের সাথে ভারতের সাথে 25 তারিখে তার খেলা আছে, সে ভালো খেলুক, এতটুকু আশা করি। এটাই। ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়লাভ করা সম্ভব? জি অবশ্যই সম্ভব। হামজা চৌধুরী খুব ভালো খেলে, বাংলাদেশ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য আমাদের দেশে খুবই উন্নত একটা দল হবে বাংলাদেশ। সেই জন্য বাংলাদেশের হয়ে খেলে এবং ইন্ডিয়ার বিপক্ষে আমাদের বাংলাদেশের জয় লাভ করে দিতে পারে, আমরা তার কাছে এটাই আশা ব্যক্ত। সঙ্গ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। বলিউড বাদশা শাহরুখ খান এবং বিগ বস সালমান খান সহ বেশ কয়েকজন তারকা মাতাবেন এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো আয়োজনে বসবে ফিল্ম সিটির তারাদের মেলা। শাহরুখ খান তার দল KKR সমর্থনে উপস্থিত থাকবেন, অন্যদিকে সালমান খান তার সিনেমা সিকান্দার প্রচার করতে আসবেন। এ সন্ধ্যাটি অত্যন্ত বিশেষ হতে যাচ্ছে। আর মাত্র 2 দিন পর কলকাতার ইডেন গার্ডেনে পর্দা উঠতে যাচ্ছে আইপিএলের ৮০তম আসরের। আর উদ্বোধনী অনুষ্ঠানটি হয়ে থাকবে স্মরণীয়। জানা গেছে প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর এবং সঞ্জয় দত্ত এই আয়োজনে উপস্থিত থাকবেন। এছাড়াও ক্যাটরিনা কাইফ, অনন্যা পান্ডে, মাধুরী দীক্ষিত, জাহরি কাপুর, কারিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুষ্মান খুরানা ছাড়াও সারা আলী খানও উপস্থিত থাকার কথা রয়েছে। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, বরুণ আজুওয়াল, দিশাল পাটানি, শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ানের পারফরমেন্স থাকছে। সঙ্গ শেষ করার আগে সঙ্গ শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা। ইউনূসের বিরুদ্ধে মামলা বাতিল ঠিক ছিল কিনা তার রায় 23 এপ্রিল। গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ। এবং আইপিএলে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি, থাকছে ফিল্ম সিটির তারাদের মেলা। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায়, অথবা ভিজিট করুন www.qurayshnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম। আল্লাহ হাফেজ।